সাদাব বাড়ি থেকে বের হয়ে গেছে 5 মিনিট হলো। 5 মিনিট ধরে বাড়ির নিচের তলায় কারো সাথে কারো কোনো কথা নেই। সবাই যেন তব্দা খেয়ে গেল। একজন আরেকজনের দিকে শুধু তাকিয়ে আছে। ফজলুর রহমান অপরাধীর ন্যায় তাকালো হুমায়ুন রহমানের দিকে। তাকিয়ে বলল, ভাইজান, আপনি কি আমার উপর রাগ করেছেন? হুমায়ুন রহমান জানে তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। আজ যেন রক্তক্ষরণ হচ্ছে বুকের কোথাও। তার ভীষণ আদরের ছেলে তার গালে আজ থাপ্পড় মেরেছে, এমনকি বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছে। ছেলেটা কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় খাবে? এমনিতেই অসুস্থ ছেলেটা। তবুও বুকে পাথর চাপা দিয়ে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে ফজলুর রহমানের দিকে না তাকিয়ে বলল, না, তোর যা ভালো মনে হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছিস। তো ও তো একার আমার ছেলে নয়, তোরও ছেলে। আমি এর মধ্যে আর কিছু বলবো না। বলেই চুপচাপ সিঁড়ি ভেঙে আস্তে আস্তে উপরের দিকে চলে গেল। নিস্তব্ধ হয়ে গেলেন ফজলুর রহমান। ভাইয়ের মুখে এমন ধরনের কোনো দিন কোনো কথা শুনেনি ফজলুর রহমান। এতটা শান্ত, কিন্তু যেন মনে হচ্ছে ভিতরে কোনো অশান্ত ঝড় বইছে, যার প্রভাব কারো উপরে পড়ুক চাচ্ছে না হুমায়ুন রহমান। তাই তাড়াতাড়ি স্থান ত্যাগ করলেন। নরেন আফরোজ ও কিছু বলার ভাষা পাচ্ছে না। সামিয়া বেগমের দিকে তাকালেন, চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ছে নরিন আফরোজের। তাই উনিও সাথে সাথে উপরের দিকে চলে গেলেন হুমায়ুন রহমানের সাথে কথা বলার জন্য। স্বামীকে এরকম কখনো দেখেননি নরিন আফরোজ। সাদাফের সাথে হুমায়ুন রহমান যে সখ্যতা, সে আত্মিক বন্ধন, সেটা যেন নরিন আফরোজের সাথে কখনো গড়ে ওঠেনি। উনি খুব ভালো করে জানেন ভিতরে ভিতরে মরে যাচ্ছে হুমায়ুন রহমান, কিন্তু বাইরে প্রকাশ করতে পারছে না। এই মুহূর্তে উনি হুমায়ুন রহমানের সাথে থাকাটাই ভালো মনে করলেন। সামিয়া বেগমকে চোখের ইশারায় সব বুঝিয়ে দিয়ে গেলেন। সাইমানও ধীরে ধীরে উপরে চলে গেল। বুঝতে পারছে না কি হবে, কিন্তু মনে মনে ভাবছে, বাসা থেকে বের করাটা কি খুব জরুরি ছিল? কোথায় থাকবে সাদাব ভাইয়া? বাবার উপরে যেন এক প্রকার রাগই হলো সাইমন। মনে মনে ভাবতে লাগলো, বাসায় রেখে তো এই শর্তগুলো দেওয়া যেত। আর নূরের জন্য এর থেকে ভালো ছেলেই বা কোথায় পেত? চোখের সামনে হাতের কাছে এত ভালো ছেলে পেয়েও তাহলে ভালো লাগছে না? তাহলে দূরে কোথাও দিলে ভালো লাগতো বাবা? ছোট্ট মনে এই ধরনের প্রশ্ন আসছে চাইমনের মাথায়। সামিয়া বেগম বারবার থেকে থেকে চিন্তা করছে, নূর এখন কি করবে? নূর যদি কোনো পাগলামি করে, কি করে সামলাবে নূরকে? পুরো বাড়িতে একমাত্র সাদাবকে যে ভয় পেত আর সাদাবের কথাই শুনতো, এখন তো সে সাদাব নেই। তাহলে নূর কার কথা শুনবে, কার কথা মানবে? এক পা দু পা করে এগিয়ে এলেন ফজলুর রহমানের কাছে। এসে বললেন, খুব কি জরুরি ছিল ছেলেটাকে বাসা থেকে বের করার? এই শর্তগুলো তো বাসায় দিয়েও রাখতে পারতেন। আপনি তো শুরু থেকেই জানতেন সাদাব নূরকে ভালোবাসে, তাহলে কেন আপনি আজ এরকম কঠোর একটি সিদ্ধান্ত নিলেন? কোথায় থাকবে ছেলেটা? কখনো ভেবে দেখেছেন ভাইয়ের কি হবে? ভাবি কি চিন্তা করছেন? আজ যদি ভাই অসুস্থ হয়ে যায়, ভাবির কিছু হয়ে যায়, আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? আর নূর, নূর যখন জানতে পারবে সাদাবকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কি করে সামলাবেন আপনার আদরের মেয়েকে? ভেবেছেন আপনি? ভাবুন, আপনি একা একা এখানে দাঁড়িয়ে ভাবুন। বলেই সাথে সাথে চলে গেল সামিয়া বেগম নিজের রুমের দিকে। এদিকে নূরের কেমন যেন লাগছে, বারবার থেকে থেকে বারবার রুম থেকে নিচে যাওয়ার চিন্তা করছিল, কিন্তু রিমা নিচের দিকে যেতে দিচ্ছে না। হঠাৎ রুমের বাইরে বড়মাকে দেখে বড়মার সাথে কথা বলার জন্য রুম থেকে বের হলো নূর। নূর ডাকলো, বড়মা। মা, সাদাব ভাইয়া কই? নরেন আফরোজ কি বলবে বুঝতে পারলো না। সত্যি বলবে? না, আজ এত বড় ধাক্কা নূর সামলে নিতে পারবে না। তাই বললো, সাদাব বাইরে গেছে, আসবে সোনামা। আমার পাগলামি করিস না। নূর বলল, সত্যি করে বলো মা, সাদাব ভাইয়া বাসায় নেই? এতগুলো মানুষ মিলে সাদাব ভাইকে রাখতে পারলে না? নরেন আফরোজ অবাক হয়ে গেলেন ছোট নূরের কথা। প্রবল বলার সাথে সাথে বুঝি মেয়েদের এমন পরিবর্তন হয়? কতটা পাগল হয়ে গেছে নূর সাদাফের জন্য। নূরের মন ঠিকই গাইছে, সাদাব বাড়িতে নেই। নরেন আফরোজ নূরের মাথায় হাত রেখে বলল, পারিনি। তুই ওর স্ত্রী, এখন এসব তোর দায়িত্ব। আর শোন, তুই এখন ওর স্ত্রী, চাচাতো বোন না। তাই ভাই ডাকা বন্ধ কর। আগে সাদাফের স্ত্রী পরিচয় দে নিজেকে, তারপর স্বামীর খোঁজ নিস। নূর কাঁদো কাঁদো হয়ে জানতে চাইল, কোথায় গেছে উনি? নরেন আফরোজ বলল, কাল ফোন কিনে দিব।
আজ মায়েরটা দিয়ে স্বামীর খোঁজ নেই, কোথায় গেছে। এটা তোর অধিকার ও কর্তব্য। শুধু তিন কবুল বললেই স্ত্রী হওয়া যায় না, স্ত্রী হতে হলে অনেক কিছুই করতে হয়। এখন থেকে একটু একটু করে শিখবে। নূর চোখের পানি মুছে সাথে সাথে নিজের রুমে ছুট লাগালো। রুমে ঢুকে রিমার দিকে তাকালো। রিমা বুঝতে পারলো, কারণ সব কথাই শুনেছে রিমা। রিমা তাই রুম থেকে বের হয়ে গেল সাথে সাথে। নূর দরজা লাগিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ফোন দিল সাদাবকে। সাদাব জানতো কিছুক্ষণের মধ্যেই ফোন দিবে, পাগলামি করবে না। সাদাব সাথে সাথে ফোন রিসিভ করলো। বেশি দূর এখনো যায়নি, বাড়ির কাছে কোনো একটা পার্কের বেঞ্চিতে বসেছিল সাদাব। নূরের সাথে কথা হলে তারপর যাবে যেখানে যাওয়ার। সাদাব ফোন ধরে হ্যালো বলার আগে নূর সাথে সাথে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? আমাকে না বলে গিয়েছেন কেন? আপনি না কথা দিয়েছিলেন আমার সাথে উপরে এসে দেখা করবেন, তাহলে দেখা করলেন না কেন? কথা রাখলেন না কেন? আপনি আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন? সাদাফের দুঃখের মধ্যেও বড় হাসি পেল। সাদাফের মনে হলো এই বুঝি হয় বউ বউ টাইপস মেয়ে, বিয়ে হতে না হতেই কি সুন্দর কর্তৃত্ব করা শুরু করে দিয়েছে সাদাফের উপর। তবে সাদাফের খুব ভালো লাগছে, এটাই তো চেয়েছিল সাদাফ। নূর সারাক্ষণ ওকে নিয়ে ভাবুক, ওকে নিয়ে ব্যস্ত থাকুক। সাদাফের ব্যাপারে যে বড্ড স্বার্থপর। নূরের খেয়ালে বা চিন্তায় অন্য কোনো কিছু না থাকুক, এটাই চেয়েছে সবসময় সাদাফ। আর আজ তাই হচ্ছে। 5 মিনিটও হয়নি বাসা থেকে বের হয়েছে সাদাফ। নূর ওর জন্য চিন্তা করছে, ঠিক যেমন একজন স্ত্রী তার স্বামীর জন্য চিন্তা করে। ঠিক যেমন কি ওকে তো আজকে থেকে সাদাফের স্ত্রী। সাদাফ দীর্ঘ একটি শ্বাস ফেলে মনে মনে চিন্তা করলো, নূরকে ঠান্ডা করতে হবে। তাই বলল, কি হয়েছে? এখনই খুব বউ বউ ভাব ধরছিস? বিয়ে হতে না হতেই বউ হয়ে গিয়েছিস? এত প্রশ্ন কেউ একসাথে করে? নূর বলল, কোথায় গিয়েছেন আপনি? আপনার তো আমার সাথে দেখা করার কথা ছিল, উত্তর দিন আমাকে। আর বউ বউ ভাব ধরার কি আছে? আপনি তো আমাকে বিয়ে করেছেন, আজ থেকে তো আমি আপনার বই। সাদাব বলল, ও তাই তো, ভুলে গিয়েছে, আজকে তো আমাদের বিয়ে হয়েছে, তুই তো আমার বউ। আচ্ছা শোন, আজকে কি আমাদের বাসর রাত মনে আছে তোর? নূর এবার অবাক হয়ে গেল, এত সিরিয়াস কথার মধ্যে সাদাব ভাই বাসর রাতের কথা বলছে। নূর বলল, মানে কি বলছেন আপনি? তুই কি এত ছোট নূর, যে আজ বিয়ে হয়েছে, আজ যে আমাদের বাসর রাত এটাও জানিস না? আচ্ছা শোন, বাসর কি বুঝিস? বলল সাদাব। নূর রাগ করে বলল, না বুঝি না। সাদাব বলল, আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শোন, বাসর কি তোকে আমি বুঝিয়ে দিচ্ছি। নূর বলল, না লাগবে না, আমার বাসর কি বুঝার, আপনি বাসায় কখন আসবেন? সাদাব মুচকি হাসলো। নূরের উপরে অধিকার খাটানো খুব লাগছে। পার্কের বেঞ্চিতে বসে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, যেদিন বাসায় আসবো সেদিন আমাদের বাসর হবে না, মনে আছে তো? তোকে বলেছিলাম তুই অফ হোয়াইট কালারের একটি রয়্যাল শাড়ি পরবি, খোপায় দিবি কাঠগোলাপ, গলায় পরবি বেলি ফুলের মালা, তোর সর্বাঙ্গ থেকে আমি বেলি ফুলের সুঘ্রাণ নেব। নূর সাথে সাথে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো নূর। ফোনের মধ্যে শুধু এতটুকুই বলল, প্লিজ থামান। নরিন আফরোজ চেয়ারে বসে আছে, বিছানায় হাত পা মিলে শুয়ে আছে হুমায়ুন রহমান, কপালে একটি হাত। নরিন আফরোজ বুঝতে পারছে তার স্বামীর বুকে ঝড় বয়ে যাচ্ছে। ছেলেটা বাড়িতে নেই, কাউকে কিছু বলতে পারছে না, সমস্ত জ্বর একা নিজে বুকে নিয়ে চুপচাপ শান্ত হয়ে শুয়ে আছে। নরিন আফরোজ উঠে গিয়ে স্বামীর শীতানের পাশে বসলেন, বসে একটি হাত রাখলেন কপালে, দেখলেন কপালটা ভীষণ গরম। এই কিছুক্ষণের মধ্যেই কি ওনার জ্বর এসে গেছে? মনে মনে ভাবলেন নরিন আফরোজ। হাত সরালেন মাথা থেকে হুমায়ুন রহমান, চোখ দুটো লাল হয়ে আছে। হুমায়ুন রহমান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমিও কি আমাকে দোষী মনে করছো নরিন? আমি যে অপারগ? নরিন আফরোজ কি বলবেন স্বামীকে, এমনিতেই মাথায় হাত দিয়ে দেখলো মোটামুটি ভালোই জ্বর চলে এসেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে শরীর কাঁপিয়ে জ্বর আসবে, তাই বললেন, না আপনাকে আমি দোষারোপ করছি না, যা হওয়ার হয়ে গেছে, এরপর থেকে আর যেন এমন কিছু না হয় সেটা চেষ্টা করতে হবে। তবে আপনাকে এখন সুস্থ থাকতে হবে। ছেলের জন্য 10 মিনিটও হয়নি শরীর খারাপে জ্বর বাঁধিয়ে বসে আছেন, মেরেছেন ছেলেকে, অথচ জ্বর চলে এসেছে আপনার, আর চোখ দুটো এমন অবস্থা কেন? হুমায়ুন রহমান এই প্রথম স্ত্রীর সামনে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। নরেন আফরোজ অবাক হয়ে গেল। হুমায়ুন রহমান বললেন, আমি ভিতরে কষ্টটাকে ধরে রাখতে পারছি না নরিন, আমার কলিজা ছেলেটার গালে আমি আজকে চর বসিয়েছি, এই প্রথম জীবনে হাত তুলেছে ওর গায়ে।
আমার দিকে কিভাবে তাকিয়েছিল ছেলেটা, একটি কথা বলতে পারিনি আমার ছেলেটা। আমি জানি ফজলুরের কথায় ও বাড়ি থেকে চলে যায়নি, ও আমার অপারগতায় বাড়ি থেকে চলে গিয়েছে। আমি এর জন্য দায়ী। আচ্ছা, আমার ছেলেটা কোথায় আছে, খোঁজ নিয়েছ? আমি না হয় নিতে পারছি না, ফোন করে জেনেছ খেয়েছে কিনা, কোথায় আছে? নরেন আফরোজ বললেন, মাত্রই তো গিয়েছে, এখনই এত টেনশন করছেন, তাহলে এক দুদিন থাকবেন কি করে? হুমায়ুন আহমেদ উঠে বসলেন। উঠে বসে নরেন আফরোজের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি পারছি না, আমার ছেলেটা কিভাবে আমার দিকে তাকিয়েছিল। ওই চোখ দুটো যে আমাকে শাস্তি দিচ্ছে না নুরিন, আমার খুব অস্বস্তি হচ্ছে। কিন্তু ফজলুরের কথারও তো যুক্তি আছে। যেখানে ধীরে ধীরে সবাই মেনে নিত, সেখানে তাড়াহুড়ো করে কেন আবার বিয়ে করতে গেল? নরেন আফরোজ সকুচিত হয়ে তাকালেন স্বামী হুমায়ুন রহমানের দিকে। বললেন, আবার বিয়ে করতে মানে? হুমায়ুন রহমান ধরা-পড়া দৃষ্টিতে বললেন, না মানে। নরেন আফরোজ বললেন, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আর কিছু লুকাবেন না। হুমায়ুন রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। একে একে ছোটবেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত সব কথাই খুলে বললেন। এমনকি ফজলুর রহমানও জানে প্রথমবার যখন বিয়ে হয়েছিল সেই কথা, সবকিছু খুলে বললেন। নওরিন আফরোজ অবাক হয়ে তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। তারপর বললেন, এত কথা গোপন করে গেছেন? আমি তো ওর মা, আমি ওকে জন্ম দিয়েছি, আমার কি জানার অধিকার ছিল না? সেই 20 বছর বয়স থেকে আমার ছেলেটা বিবাহিত, বিয়ে করেছে, নূরকে বিয়ে করেছে। এমনও তো হতে পারতো আমি জানলে ব্যাপারটাকে অন্য রকম ভাবে ম্যানেজ করতে পারতাম। আমি তো মা, কেন আপনি আমার সাথে শেয়ার করলেন না? না হয় সাদাব শেয়ার করেনি আমার সাথে, হয়তো আপনার সাথে ওর বেশি সখ্যতা ছিল, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আপনার প্রিয় স্ত্রী। আপনি কেন আমার কাছে এতগুলো কথা গোপন করে গেলেন? ছেলে সম্পর্কে এত গুরুত্বপূর্ণ একটি কথা কেন আমায় 6 বছর পরে শুনতে হবে? এখনো ড্রয়িং রুমে সোফায় বসে আছে ফজলুর রহমান। বুঝে উঠতে পারছে না কি থেকে কি হয়ে গেল। গতকালও তো এরকম চিন্তাও করতে পারিনি। ছেলেটা এমন একটি কাজ করে বসেছে, ফজলুর রহমানই বা কি করবে? শাস্তি দেওয়া তো প্রয়োজন ছিল। যখন ছেলে মেয়ে কোনো অন্যায় করে, তাকে তো অবশ্যই বুঝাতে হবে, বুঝিয়ে কাজ না হলে শাস্তি দিতে হবে। ওনারও তো সন্তান সাদাব। ভিতরে ভিতরে ওনারও খুব খারাপ লাগছে। না জানি ছেলেটা কোথায় আছে, কোথায় যাবে, কোন বন্ধুর বাসায় যাবে, কিভাবে থাকবে, মনে মনে ভাবছে আর হৃদয়টা কেঁপে উঠছে ফজলুর রহমানের। কিন্তু কিছু করারও তো নেই। ছেলেটা যে শুধু ঘরমুখো, সব সময় মনে করে বাবা চাচাই সবকিছু করবে ওর জন্য, অন্য কাউকে কেয়ার করে না। কিন্তু সামাজিকতা বুঝতে হবে। এই পৃথিবীতে চলতে হলে দুনিয়াদারি বুঝতে হবে, সবার কথার মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। ছেলেটা যে ভীষণ ঘরমুখো, ওকে বুঝতে হবে মানুষ সামাজিক জীব, সমাজের কথা চিন্তা করে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়। একা একা বিয়েটা করে ফেললো, ভাবলো না সমাজের মানুষ নানান কথা বলবে। যেহেতু ওর কাজিন একই বাড়িতে থাকতো, মানুষ নোংরা কথা বলতেও মুখে আটকাবে না, তাই ওর বাহিরে যাওয়াটা দরকার ছিল। এখন ও নিজের পায়ে দাঁড়াবে, সামাজিকতা বুঝবে, পরিশ্রম করবে, পৃথিবীকে সেটা চিনবে। বাবাদের ছায়ার বাহিরে গিয়ে সত্যি দুনিয়াটা বুঝতে পারবেন। দেখবে দুনিয়াটা এত সহজ নয়। যখন যা চায় তাই পেতে হবে এমন কোনো কথা নেই। সামিয়া বেগম রুমে মন খারাপ করে বসে আছে। সাথে আছে রিমো ও সাইমন। সাইমন বলছে, ভাইয়াকে বাড়ি থেকে বের করাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? বাড়িতে রেখেও শাসন করা যেত, দূরে রাখা যেত। ভাইয়া তো তার ভুলগুলো বুঝতে পারতো। আর এমন কি বা ভুল করেছে মা? চাচাতো বোনকে বিয়ে করেছে, এটা তো দুনিয়ায় প্রথম না, অনেক জায়গায় হয়। সাদাব ভাই তো দেখতে শুনতে এমনি এমনি, এমনকি ব্যক্তি হিসেবে অনেক ভালো। আমার তো মনে হয় নূরের জন্য এর থেকে বেস্ট কোনো ছেলেই হতো না। তাছাড়া ভেবে দেখো, নূর সবসময় এখানে থাকবে, দূরে যেতে হবে না। এর থেকে ভালো অপশন কি আর পেতাম? এমন শ্বশুর শাশুড়ি কি নূর কোথাও পেত? দেখা গেল তোমরা বাহিরে বিয়ে দিতে, ভালো দেখে বিয়ে দিতে, কিন্তু সেখানে নূর সুখে থাকতো না। এখন তো নূর যাকে ভালোবাসে, পছন্দ করে, তাকে বিয়ে করেছে। এটা কি খুব দোষের কিছু হয়ে গেছে মা? আমি তো বাবার কথা বুঝতে পারছি না। এদিকে রিমা চুপ হয়ে গেছে। সাদাব ভাই এবং নূরের ব্যাপারটার
রিয়েকশন দেখে। তারপর রিমা নিজেকে সম্পর্কের কথা ভাবছে। ওদেরটা যখন জানাজানি হবে তখন কি হবে বুঝতে পারছে না। সাইমন রিমার দিকে তাকালো। সাইমন মনে মনে ভাবছে রিমা নিশ্চয়ই ভয় পাচ্ছে ওদের সম্পর্ক নিয়ে, কিন্তু সাইমন ভাবছে অন্য কিছু। সাদাব ভাইকে যদি বাড়ি থেকে বের করে দেয় সেক্ষেত্রে সাইমনকে কি করবে? সামিয়া বেগম একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর বললেন, তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছে, ওনার উপরে ছেড়ে দাও। আমরা আর এই সিদ্ধান্তে প্রশ্ন তুলে কি করব বলো? যা হওয়ার তা হয়ে তো গেছে, এখন কিভাবে বাড়ির ছেলেটাকে বাড়িতে ফেরানো যায় সেই চেষ্টাই করতে হবে। এদিকে রুমে বসে এখনো কথা বলছে নূর ও সাদাব। নূর ফোন রাখতে নারাজ, সাদাব বলছে রেস্ট নিতে, কিন্তু নূর বলছে লাগবে না, বারবার বলছে আপনি বাড়িতে আসেন, বাড়িতে আসেন। সাদাব বলল, আচ্ছা ঠিক আছে শোন নূর। নূর বলল, সাদাব বলল, কাল কি স্কুলে আসবে? নূর বলল, কেন? সাদাব মনে মনে ভাবে, কি একটা মাথামোটা মেয়ে বিয়ে করেছে। তাই মেয়েকে রাগ দেখিয়ে বলল, তোকে পড়াবো, তাই তোর কিছু জ্ঞানের দরকার, সেই জ্ঞান দিব। নূর বলল, কিসের জ্ঞান? আপনি কি স্কুলে চাকরি নিয়েছেন যে আমাকে পড়াবেন? সাদাব বলল, তোকে পড়ানোর জন্য আমার স্কুলে চাকরি নিতে হবে? ভুলে যাস না তোকে বিয়ে করেছি, স্বামী হই তোর, যখন তখন পড়াতে পারি। মিসেস সাদাব দেখতে চাই, বিয়ের পর তোর চেহারা কেমন লাগে তাই দেখব। নূর লজ্জা পেল। মিসেস সাদাব? কথাটি শুনে হৃদয়টা যেন পুলকিত হলো। দুল উঠল যেন বাতাসে ধুলে ওঠে কোনো কমলীলতা ফুল। নূরও ধীরে ধীরে বলে উঠল, আমিও দেখতে চাই। সাদাব বলল, কি? নূর বলল, তো ভাই যখন স্বামী হয় তখন তাকে দেখতে কেমন লাগে সেটাই দেখতে চাই। সাদাব মনে মনে বলল, সেটা তুই 6 বছর ধরেই দেখছিস, বিয়ে তো আর আজকে করিনি, কোলে বসিয়ে কবুল বলিয়েছি। আমি কি দুনিয়ায় প্রথম স্বামী যে কিনা তার বউকে তার কোলে বসিয়ে কবুল বলেছিল? মনে মনে হাসলো সাদাব, তারপর বলল, আচ্ছা ঠিক আছে মাথা মোটা, কালকে স্কুলে চলে আসবে। এখন রাখছি, কালকে দেখা হবে, কেমন? নূর সাথে সাথে বলল, কিন্তু আপনি এখন কোথায় যাবেন? সাদাব বলল, যাচ্ছি এক বন্ধুর বাড়িতে, চিন্তা করিস না, আগামীকালকে দেখা হলে সব বলবো। ঘুমিয়ে থাক, রাখছি, বাই। নূর ফোন কেটে সাথে সাথে ফোনটা বুকে নিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। কেমন যেন লাগছে, সদ্য বিবাহিত লাগছে নিজেকে। মিসেস সাদাব ভাবতেই নূর সারা ঘরে দৌড়িয়ে দৌড়িয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এখনো লাল শাড়িটি পরে আছে নূর। মিসেস সাদাব লাগছে দেখতে, খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে নূর। আচ্ছা কেমন হবে সেই সকালগুলো, যে সকালগুলো ঘুম থেকে উঠেই নূর চোখ খুলে সাদাবকে দেখবে। ইস, আর কিছু ভাবতে পারল না নূর। লজ্জায় সাথে সাথে 2 হাত দিয়ে নিজের মুখ ডেকে ফেললো। ধীরে ধীরে আর অস্পষ্ট সুরে গুনগুন করে আওড়ালো, আমি এখন মিসেস সাদাব। সাদাব পার্কের বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই সবসময় মিসেস সাদাব ছিলি নূর। 6 বছর আগে যখন আমার কোলে বসে কবুল করেছিস তখনও মিসেস সাদাব ছিলেন। প্রথম যখন কথা বলা শিখেছিস, কত শতবার তোকে কবুল বলিয়েছি, তখনও তুই মিসেস সাদাব ছিলি। প্রথম যখন হাঁটতে শিখেছিস, তোকে কোলে নিয়ে আমি এখানে সেখানে যেতাম, কত শত কিছু বায়না ধরতে দেওয়ার আগে তোকে 3 বার করে কবুল বলাতাম, তুই তখনও মিসেস সাদাব ছিলি। শুধু তুই বুঝতে পারিসনি নূর। রাতটা সাদাব সোহান নামে একটি বন্ধুর বাড়িতে কাটিয়ে দিবে। অন্য কোনো বন্ধুদের এখনো জানায়নি সোহানের সাথে বিদেশে লেখাপড়া করেছিল এবং সোহান সবকিছু জানে। তাই সোহানের বাসায় থাকাটাই ভালো মনে করেছে সাদাব। পরদিন থেকে একটি বাড়ি ভাড়া নিলে এবার অন্যের বাসায় থাকাটা সাদাব ভালো লাগে না। সাদাব হোটেলে থাকতে চেয়েছিল, কিন্তু সোহান বাধ্য করেছে সোহানের বাসায় আজ রাতটুকু আতিথেয়তা গ্রহণ করার জন্য। সোহানের বাসায় রাতে ডিনার শেষে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল সোহান এবং সাদাব। আজকে বাসায় কেউ নেই, সবাই গ্রামের বাড়িতে গিয়েছে 1 সপ্তাহের জন্য। আর তাই সাদাব না করেনি, যেহেতু বাড়ি খালি তাই থাকাই যায়, তবে শুধুমাত্র 1 দিনের জন্য। সোহান বলল, তাহলে কেমন বাড়ি খুঁজছিস? বড় ছোট কেমন ধরনের বাড়ি খুঁজছিস? বউ এসে মাঝে মধ্যে থাকতে পারবে এমন বাড়ি, নাকি 2 বেডরুম ড্রয়িং ডাইনিং হলেই হবে? সাদাব সোহানের দিকে তাকিয়ে বলল, 2 বেডরুমে বেশি হয়ে যায়, বেডরুম দরকার একটা, বাকি 4-5টা রুম থাকুক, সমস্যা নেই, যাতে বউ আসলে আমার বেডরুম ছাড়া অন্য কোথাও থাকতে না পারে। বলেই হেসে দিল সাদাব। এক বউকে এই জীবনে কতবার বিয়ে করবি? সামনেও তো বিয়ে হবে, যখন সবাই মেনে নিবে তখন বিয়ে হবে। আচ্ছা সাদাব, তুই বাড়ি থেকে বের হলি কেন? এমন তো না যে তোর চাচার এটা একার বাড়ি। সাদাব সাথে সাথে সোহানের দিকে তাকিয়ে বলল, আমার বা বা চাচার বলে কোনো কথা না, চাচা আমার বাবার মতো। চাচা যখন বলেছে বাসা থেকে বের হয়ে যেতে, তাই বের হয়ে যাওয়াটা আমার কর্তব্য।
আমি জানি আমি অন্যায় করেছি, আর আমার চাচা আমার বাবার মতো, তাই আমাকে শাস্তি দেওয়ার শতভাগ অধিকার ওনার আছে। সবসময় সবকিছুতে সাইমনের আগে আমাকে প্রাধান্য দিয়েছে আমার ছোট বাবা, তাই উনি আমাকে অধিকার নিয়ে একটি কথা বলেছে, সেখানে যদি আমি বেয়াদবি করি তাহলে তো আমি ওনার ছেলে হওয়ার যোগ্য না। সোহান মুচকি হেসে বলল, বাবা খুব বাধ্য ছেলে দেখছি, তাহলে একা একা বিয়েটা করলি কেন ওনার অমতে? ওনার জন্য অপেক্ষা করতি, একদিন না একদিন তো মেনেই নিত। নূরের হাত তো তোর হাতে দিত, সেটা তো তুইও ভালো করেই জানিস। হ্যাঁ জানি দিত, কিন্তু আমার এটা সহ্য হচ্ছিল না। নূর কেন জানবে না আমি ওর স্বামী? ওর সজ্ঞান হোক বা অবচেতন মনেই হোক, ও সব সময় জানবে আমি ওর স্বামী। বাকি যার যা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারে। পুরো দুনিয়ার সাথে আমি বোঝা পড়া করে নিব, কিন্তু নূর এখন থেকে আমাকে নিজের স্বামী মানবে। পরদিন সকালের দিকে ধানমন্ডি এরিয়ার মধ্যে সুন্দর একটি বাসা দেখে ফেলল সাদাপ এবং অটবি থেকে কিছু সিম্পল ফার্নিচার এনে লোকজন দিয়ে সাজিয়ে ফেলল। বেলা দুপুর 2টার কাছাকাছি বাসায় মোটামুটি সব বসুন্ধরা, সাবা, সোহান আরো দু একজন বন্ধু বান্ধব এসে বাসা গোছগাছ করে দিচ্ছে। সাদাপ সবার কাছ থেকে বিদায় নিয়ে তৈরি হয়ে নিল, বলল, তোরা সবাই বাসা গুছিয়ে রাখ, আমি একটু নূরের স্কুলে যাব, আজ আছে কাজ আছে, আর আসার সময় তোদের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসবো, খাওয়া দাওয়া করে তারপর যাবি। অনেকক্ষণ ধরে স্কুলের গেটে অপেক্ষা করছে সাদাপ। নূরকে জানিয়ে দিয়েছিল স্কুলে আসতে, আজ স্কুল থেকে পিক করবে নূরকে। যেহেতু সাদাপ অফিস যাচ্ছে না, তাই ছোট বাবা এবং বাবার সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকতে হবে। আর বাসায় অন্য কারো সমস্যা নেই, মাকে ফোন করে জানিয়ে দিয়েছে সাদাপ নূরকে নিয়ে একটু বাইরে বের হবে। নরিন আফরোজ এবং সামিয়া বেগম জানে, তাই বাসা তারা মেনটেন করতে পারবে। দূর থেকে সাদাপ দেখতে পেল দুই পাশে দুই বেনি ঝুলিয়ে হেলে দুলে হেঁটে আসছে নূর, হাতে একটি পাইপ আইসক্রিম। সাদাপ মনে মনে হাসলো, বিয়ে হয়ে গেছে গতকাল, মেয়েটা আজকে রাস্তায় পাইপ আইসক্রিম খেতে খেতে আসছে। অবশ্য গরম পড়েছে অনেক, এজন্যই হয়তো ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আসছে। নূর গেট পার করেই দেখতে পেল সাদাপ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নূর দ্রুত পায়ে হেঁটে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে বলল, আপনি কখন এসেছেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমার জন্য? সরি, আমি একটু আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, বলে সাদাপকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি দরজা খুলে সামনের সিটে বসে পড়ল নূর। তারপর বলল, আমরা কোথায় যাব? সাদাপ বলল, চল, গেলেই দেখতে পারি। নূর বলল, কোথায় যাচ্ছি বলেন না? সাদাপ বলল, তোর স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি কথাটা শুনেই নূর লজ্জায় লাল নীল হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর বলল, আপনি বাড়ি কিনেছেন? সাদাপ নূরের দিকে তাকিয়ে বলল, বাড়ি কিনবো কেন? ভাড়া নিয়েছি। তোর কি সারা জীবন বাইরে থাকার ইচ্ছা নাকি? তোর বাবা যদি জানতো তোর মতো মেয়ে সারা জীবন স্বামী নিয়ে বাইরে থাকতে চায় আলাদা, তাহলে আমাকে বের না করে তোকে বাড়ি থেকে বের করে দিত। কথাটা শুনে নূরের মন খারাপ হয়ে গেল। সাদাপ বাইকে যে ফজলুর রহমান বের করে দিয়েছে তা নূর শুনেছে, জানে, তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল। সাদাপ বুঝতে পারলো নূরের মন খারাপ হয়েছে, তাই নূরের মন ভালো করার জন্য বলল, আচ্ছা চল, বাসায় চল, বাসায় গিয়ে কি কি করবো সেটা চিন্তা কর। স্বামীর বাড়িতে আজকে প্রথম যাচ্ছিস, বিবাহিত জীবনের প্রথম দিন, কিভাবে সংসার করবি ভেবে দেখেছিস? হুমায়ুন রহমান দুপুরে লাঞ্চের সময় ছেলে এর কেবিনে বসে আছে। ছেলের খালি কেবিনে বসে বারবার সাদাপের কথা মনে করছে। ফজলুরের সামনে চায় না দুর্বলতা দেখাতে, তাই চুপচাপ ছেলের কেবিনে বসেছিল হুমায়ুন রহমান। ফজলুর রহমান বড় ভাইয়ের কেবিনে গিয়ে খুঁজে না পেয়ে বুঝতে পেরেছেন কোথায় থাকতে পারে, তাই উনিও চলে আসলেন সাদাপের কেবিনে। ফজলুর রহমান কেবিনে প্রবেশ করতে হুমায়ুন রহমান মাথা তুলে তাকালেন, তারপর বললেন, কিছু বলবি? ফজলুর রহমান ভাইয়ের দিকে তাকালেন। একদিকে চেহারাটা মলিন হয়ে গেছে, বললেন, না ভাইজান, এখনো লাঞ্চ করেননি। লাঞ্চ অর্ডার করেছি, দুই ভাই এখানে বসে খাবো। ফজলুর রহমান এখনো তাকিয়ে আছে হুমায়ুন রহমানের দিকে, তবে হুমায়ুন রহমানের মাথা নিচু করে বসে আছে। হ্যাঁ না কিছুই বলল না। ফজলুর রহমান খানিক থেমে আবার বললেন, ভাইজান, আপনি কি আমার উপর রাগ করেছেন? হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, না, তোর উপর আমার কোনো রাগ নেই, তুই তোর জায়গায় ঠিক আছিস, তবে সত্যি কথা বলতে ছেলেটার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। আর তাছাড়া কখনো ওর সাথে আমি গলা চওড়া করে কথা পর্যন্ত বলিনি, কিন্তু গতকাল চড় মেরেছি, তারপর থেকে আমার ভালো লাগছে না কোনো কিছু। তবে সত্যি তোর উপর আমার কোনো রাগ অভিমান কিছুই নেই। মেয়ের বাবা হিসেবে তুই যা করেছিস তাই একদম ঠিক করেছিস। ফজলুর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, মেয়ের বাবা হয়ে না ভাইজান, সাদাপের বাবা হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সাদাপ যা করেছে ভুল করেছে।
সাদাব ভালো করেই জানতো আমরা আজ হোক কাল হোক ওদের বিয়ে করিয়ে দিব। তাই সমাজের কথা চিন্তা করে আমাদের মান সম্মানের কথা চিন্তা করা উচিত ছিল। নূরকে ভুলভাল বুঝিয়ে একা একা বিয়ে করাটা ঠিক হয়নি ওর। নূরকে আপনি আমার চেয়ে ভালো করে চিনেন। সাদাব হয়তো এমন কিছু বলেছে যার জন্য নূর আপনার আমার কথাও ভাবতে ভুলে গিয়েছে, বিয়েতে রাজি হয়ে গিয়েছে। কিন্তু বিয়েটা তো হয়তো দেরি হলেও হতো। আমাদের ছেলে মেয়ে আমরা নিশ্চয়ই ওদের সুখ রেখো অন্য কিছু কথা ভাবতাম না। কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে সাদাব আমার মাথাটা নিচু করে দিয়েছে ভাইজান। সবাই মুখ তুলে বলবে আমার মেয়ে একা প্রেম করে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে করে ফেলেছে, বাবা মাকে না জানিয়ে। আমাদের লালন পালনের উপরে আঙ্গুল উঠবে ভাইজান। আমাদের ছেলে আমাদেরই মেয়ে, অথচ এক বাড়িতে থেকেও আমরা ওদেরকে ভালো মন্দ বুঝ দিতে পারিনি। মানুষ এটাই বলবে। হুমায়ুন রহমান জানে ফজলুরের প্রত্যেকটি কথাই সঠিক, সেজন্য ছোট ভাইয়ের প্রতি কোনো রাগ বিদ্বেষ নেই হুমায়ুন রহমানের। তাই বললেন, আচ্ছা এখন এসব কথা রাখ, আসলে ক্ষুধা পেয়েছে, চল খাওয়া দাওয়া করি। হুমায়ুন রহমান টপিকটা বাদ দিতে চাইলেন, ওনার আর কিছুই ভাবতে ভালো লাগছে না। ভাইয়ের কথাও সঠিক মনে হচ্ছে, এদিকে ছেলের জন্য খুব খারাপ লাগছে। গাড়ি চলতে চলতে একটি বিরিয়ানি দোকানের সামনে থামলো সাদাব। নূর জিজ্ঞেস করলো, এখানে থামালেন কেন, লাঞ্চ করবেন? সাদাব বলল, না, কয়েক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যাব ফ্রেন্ডদের জন্য, ওরা আছে সবাই ফ্ল্যাটে, ওখানে খাবো, তুইও খাবি, চল। নূর কিছু মনে করলো না, ফ্রেন্ডসদের কথা বলেছে তাই ভাবলো নতুন বাড়ি নিয়েছে, তাই হয়তো ফ্রেন্ডসদের দাওয়াত দেওয়া হয়েছে। 5 মিনিটের মধ্যে কয়েক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে গাড়ির পিছনে রেখে ড্রাইভ করতে শুরু করলো সাদাব। নূর জিজ্ঞেস করলো, কে কে এসেছে? সাদাব বলল, চল, গেলে দেখতে পারবি কে কে এসেছে। ঠিক 20 মিনিট ড্রাইভ করে ধানমন্ডি নিজের বাড়ির সামনে চলে আসলো সাদাব। নূর বাড়িটিকে দেখে এক নজরে পছন্দ করে ফেললো। বাইরেটা খুব সুন্দর। জিজ্ঞেস করলো, কোন ফ্লোরে? সাদাব বলল, টপ ফ্লোরে। বাড়ির মালিকের একটা ফ্ল্যাট আছে, মাঝে মধ্যে মালিক নিজে এসে থাকে, আর এর থেকে নিচে পায়নি, তবে লিফট আছে, সমস্যা নেই আয়। 10 তলা বিল্ডিং এর 9 তলায় থাকছে সাদাব। লিফট আছে তাই নূরের কোনো টেনশন হলো না। সাদাব খাবারের প্যাকেটগুলো নিয়ে নূরকে বলল, আয় আমার সাথে। নূর হেঁটে হেঁটে লিফট পর্যন্ত চলে আসলো। নূরের আজ কেমন যেন খুশি খুশি লাগছে মনের মধ্যে। গতকাল রাত থেকে সাদাবের সাথে কথা বলার পর সাদাব যখন নূরকে মিসেস সাদাব বলেছিল, তখন থেকে কেমন যেন নূরের মিসেস সাদাব ফিলিংস চলে আসছে। মনে হচ্ছে এটা যেন সত্যি ওর শ্বশুর বাড়ি, আজ প্রথম শ্বশুর বাড়িতে আসলো। নূরের মুচকি মুচকি হাসি দেখে সাদাব বলল, কি হলো, হাসছিস কেন এভাবে একা একা? নূর বলল, না কিছু না। সাদাব ভালো করে লক্ষ্য করলো নূরকে। দুই পাশে দুই বেনি করা স্কুল ড্রেস পরা। কে বলবে এই ছোট্ট মেয়েটা ওর বউ? আশেপাশে মানুষ দেখলেও তো মনে হয় নারী নির্যাতন মামলা দিয়ে দিবে, শিশু আইনে মামলা হয়ে যাবে। মনে মনে ভাবতে হাসলো সাদাব, কবে বড় হবে এই পিচ্ছি মেয়েটা? বয়সে পিচ্ছি ঠিক আছে মোটামুটি, সাইজেও পিচ্ছি, চিকন চাকন শুকনা ছোট মোটো একটা মেয়ে। দেখে মনে হয় না যে 17 রানিং, যে কেউ দেখলে বলবে সর্বোচ্চ 15 বছর চলছে। নূর লিফটের চারিদিকে এদিক ওদিক তাকানো শেষে হঠাৎ সাদাবের দিকে তাকিয়ে বলল, কি দেখছেন আমাকে এমন করে? সাদাব মুচকি হেসে উত্তর দিল না, কিছু দেখছে না। কি করে সাদাব বলবে? নূরের সবকিছুই দেখছিল। সাদাব নূরের শরীর থেকে শুরু করে ওর আচার আচরণ সবকিছু দেখছিল। এটা বললে এখন লজ্জা পাবে মেয়েটা, তাই সাদাব চুপ করে রইল। লিফট 8 তলায় এসে থামতেই লিফট থেকে ওরা নেমে গেল। সামনে গিয়ে 4টা ফ্ল্যাট দেখতে পেল নূর। সাদাব ডান দিকে দ্বিতীয়টিতে কলিং বেল টিপল, সাথে সাথে এসে দরজা খুলল সাবা। নূরের চক্ষু সড়ক গাছ হয়ে গেল। সাবা কেন ভিতর থেকে দরজা খুলবে? কেন যেন নূরের নারীসত্তা এটা মেনে নিতে পারছে না। সাবা আপু নূরের আগে এই বাসায় আসলো? এই বাসায় তো নূরের আগে আসার কথা ছিল। সাবা আপু কেন এসে ঘর গোছাবে? সাবা আপু কেন সাদাব ভাইয়ের বেডরুম গোছাবে? এটা মোটেও মেনে নিতে পারছে না নূর। নূর চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। সাবা বুঝতে পারল নূরের মানসিক অবস্থা। যেহেতু সাবাও একটি মেয়ে, তাই সাদাবকে বলল, ভিতরে আয়। সাদাব নূরের হাত ধরে চুপচাপ ভিতরে প্রবেশ করলো। নূর আর এদিক ওদিক তাকিয়ে ফ্ল্যাটের কোনো কিছুই দেখছে না। আশেপাশে কয়েকজন বন্ধু আছে, তাও খেয়াল করলো না। সোহান এসে নূরের সামনে দাঁড়িয়ে বলল, হাই নূর, আমি সোহান, সাদাবের সাথে আমেরিকায় ছিলাম। নূর উপরের দিকে তাকিয়ে সোহানকে হাই বললে সোহান নূরের দিকে তাকালো। নূরকে কেমন যেন অন্যমনস্ক মনে হলো সোহানের কাছে। সোহান সাদাফের দিকে তাকিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সাদাফ নূরের দিকে খেয়াল করলো। আসলে নূরের মনটা কেমন যেন অন্যমনস্ক লাগছে। কি হতে পারে?
একটু আগে তো সব ঠিক ছিল, হঠাৎ করে খেয়াল আসলো ও কি সাবাকে দেখে কোনোভাবে মাইন্ড করেছে বা মন খারাপ করেছে। সাদাব মনে মনে ভাবলো আর লুকোচুরি নয়, আর সত্যি কথা সব বলে দিবে। তাই সাবার হাতে বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে নূরকে নিয়ে চলে গেল রুম দেখানোর জন্য। আসলে কথা বলতে চাচ্ছে, তাই সবার সামনে থেকে নূরকে ভিতরে নিয়ে চলে গেল। রুমের ভিতরে যে রুমের দরজা চাপিয়ে সাদাব নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, মন খারাপ? কিছু হয়েছে আমাকে বল। নূরের ভীষণ রাগ উঠেছে, তাই আজ আর নিজেকে কন্ট্রোল না করে সাদাবের দিকে তাকিয়ে বলে ফেলল, সাবা আপু এখানে কেন? আমার আগে এই বাসায় কি করে? নূরের প্রশ্নে সাদাব অবাক হয়ে গেল। নূর প্রশ্ন করছে? সাদাব বলল, নতুন বাড়ি গুছিয়ে দেওয়ার জন্য এসেছে, সব ফ্রেন্ডরা যেমন এসেছে ও সেভাবে এসেছে। কিন্তু তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন? নূর বলল, ঘর গোছানোর জন্য মানুষ প্রয়োজন হলে আমাকে বলতে পারতেন, রিমা আপুকে বলতে পারতেন, সাইমন ভাইও তো ছিল, আমরা করে দিতে পারতাম, সাবা আপুকে কেন আসতে হবে? সাদাব বুঝতে পারছো কোথাও কিছু একটা ভুল অবশ্যই হয়েছে সাদাবের। সাদাব নূরের দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকা নূর, আমি আসলে এত কিছু ভেবে ওদেরকে বলিনি, ওরা সবাই আমার ফ্রেন্ডস, তাই ওদেরকে বলেছিলাম ঘর গুছিয়ে দিতে, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সবকিছু গোছানোর পর। নূর সাদাবের দিকে তাকিয়ে বলল, এটাও কি সারপ্রাইজ হতো না? আপনি আমাকে গোছানোর জন্য ডাকতেন, আমার স্বামীর ঘর আমি গুছিয়ে দিতাম। নূরের মুখ থেকে স্বামীর কথাটি শুনে সাদাব অবাক হয়ে গেলেন। আসলে এই কথাটি তো মাথায় আসেনি সাদাবের। নূরের সংসার নূরকে দিয়ে তো গোছানো যেত, কিন্তু সাদাব তো সবসময় নূরকে ছোট মনে করে ভেবেছে কিছু করতে পারবে না, আর বন্ধুরা যেহেতু যেচে বলেছে আমরা গুছিয়ে দিব, তাই সাদাব না করেনি। সাদাব বুঝতে পারছে না এখন নূরকে কি বলবে। নূরের কথাও যুক্তি আছে, এই দিকে দিয়ে ভেবে দেখে নি সাদাব। যেহেতু সাদাব বলেছিল সাবা ওকে পছন্দ করে, বিয়ে করতে চায়, স্বাভাবিক নূরের জেলাস ফিল হবে। বাড়িতে ঢুকে যদি সাবাকে গেট খুলতে দেখে স্বাভাবিক রিয়েক্ট করবে। নূরের জায়গায় সাদাব থাকলে ভয়ঙ্কর কিছু করে ফেলতো। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আজকে কিন্তু অনেক বড় করে পর্ব দিয়েছে, তার জন্য কিন্তু আমি থ্যাঙ্কস প্রাপ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।